তারেক রহমান সাহেবের দেশে ফেরা কতটা উচিত, কতটা অনুচিত, বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আসার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে, সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, আমি সেই গত 14 মাস থেকে, এখন ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টে যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলো তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো, সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল, এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী, তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনার সৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারের নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায় না, এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোশানলে আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে, প্রায় সবকিছুই আমার উপর করা হয়েছে। অন্যেরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি কথাগুলো বলিনি এবং বলবো না। এর কারণ হলো এগুলো অ্যাবজর্ব করার
সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে। তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন, আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের সাথে হীন মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া, এক একটা ডিল হয়েছে। যাদের সেফ এক্সিট দিয়েছেন, শত শত কোটি টাকার ডিল হয়েছে। আওয়ামী মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, শত শত কোটি টাকার ডিল হয়েছে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারে ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদ পদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কাকপক্ষীয় টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলেও আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি, যা বলছিলাম। তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসার সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময়, সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে, সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে, এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সনের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি সে আরও 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ। এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান